অস্ট্রেলিয়ার একটা স্বাস্থ্য বিষয়ক পোর্টাল মানে হেলথি মেলের একটা রিপোর্ট পড়ছিলাম। সেখানে একটা ডেটা দেখে আমি উম, রীতিমতো অবাক। কি ডেটা? বলা হয়েছে যে 18 থেকে 55 বছর বয়সী প্রতি 2 জন পুরুষের মধ্যে একজন মানে 50% মানুষ কোনো না কোনো যৌন সমস্যার সম্মুখীন হন। চিন্তা করা যায়? হ্যাঁ, সংখ্যাটা আসলে বিশাল। একদম। অথচ এই বিষয়টা নিয়ে সমাজে এমন একটা অদ্ভুত নীরবতা কাজ করে, যেন এই ধরনের কিছুর অস্তিত্বই নেই পৃথিবীতে। চারপাশের অর্ধেক মানুষ একটা শারীরিক বা মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আর এই নীরবতা বা ট্যাবু এটা কিন্তু সমস্যাটাকে আসলে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। মানে যখন কেউ কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারে না, তখন সে ধরে নেয় যে পৃথিবীতে হয়তো কেবল সেই একাই এই অদ্ভুত অবস্থার শিকার। এটা খুব ভয়ঙ্কর একটা আইসোলেশন তৈরি করে। ঠিক, একদম ঠিক। আর এই আইসোলেশন ভাঙার জন্যই আজকের এই গভীর আলোচনায় আমরা পুরুষদের ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এবং সামগ্রিক যৌন স্বাস্থ্য নিয়ে একদম খোলাখুলি কথা বলবো। হ্যাঁ, এটা নিয়ে কথা বলাটা এখন খুব জরুরি। আর আমাদের আজকের এই আলোচনার উৎস হিসেবে বেশ শক্তপোক্ত কিছু সোর্স রয়েছে, যেমন ওয়েবএমডি, ক্লিভল্যান্ড ক্লিনিকের মতো আন্তর্জাতিক মেডিকেল ওয়েবসাইট, তারপর ফার্মা এক্সট্রা, হেলদি মেল, সোনালি নিউজ, গ্লোবাল হোমিও সেন্টারের বেশ কিছু আর্টিকেলস, সাথে ডাক্তার হাকিম ফরিদুজ্জামান এবং হেলথ ইনসাইডের মতো বিশেষজ্ঞদের কিছু অ্যানালিসিসও আমরা যুক্ত করেছি। দারুণ একটা কালেকশন। হ্যাঁ, আমাদের মূল লক্ষ্যই হলো সমস্যাগুলোর শারীরিক আর মানসিক কারণগুলো আলাদা করা, আর বিজ্ঞান এর কি সমাধান দিচ্ছে সেটা খুব সহজভাবে বোঝা। আমি আসলে মানুষের এই সিস্টেমটাকে একটা বাড়ির মানে প্লাম্বিং আর ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের সাথে তুলনা করতে চাই। প্লাম্বিং আর ইলেকট্রিক্যাল, ইন্টারেস্টিং। হ্যাঁ, ধরুন পাইপ দিয়ে পনি যাচ্ছে, মানে রক্ত চলাচল, সেখানে যদি ব্লক থাকে অথবা ওয়্যারিং বা সুইচে মানে আমাদের স্নায়ু বা মানসিক চাপে যদি কোনো গণ্ডগোল হয়, তবে পুরো সিস্টেমটাই তো অকেজো হয়ে পড়ে, তাই না? একদম পারফেক্ট একটা অ্যানালজি। তো চলুন, কোনো রাগঢাক না করে সরাসরি শারীরিক কারণগুলো দিয়েই শুরু করা যাক। কারণ দিন শেষে আমাদের শরীর তো একটা বায়োলজিক্যাল যন্ত্র। এই যন্ত্রের পার্টসগুলো যদি ঠিকমতো কাজ না করে, তবে পুরো সিস্টেমটাই ব্যাহত হবে। সোর্সগুলো ঘাটতে গিয়ে আমি দেখলাম যে আম, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল আর কিডনি বা লিভারের দীর্ঘমেয়াদী রোগকে ইরেকটাইল ডিসফাংশনের একদম প্রধান কালপ্রিট হিসেবে দেখানো হয়েছে। এগুলোই প্রধান কারণ। কিন্তু আমার প্রশ্ন হলো, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ তো পুরো মানে এটা তো পুরো শরীরেরই রোগ। এটা নির্দিষ্টভাবে ওই একটা প্রক্রিয়াকে কিভাবে এত দ্রুত নষ্ট করে দেয়? মেকানিজমটা আসলে কি? এটা বুঝতে হলে আমাদের ওই রক্তনালীর ভেতরের দিকটা একটু কল্পনা করতে হবে। আমাদের রক্তনালীর ভেতরে এন্ডোথেলিয়াম নামের খুব পাতলা একটা আস্তরণ থাকে। আচ্ছা, মানে পাইপের ভেতরের আবরণ। ঠিক তাই। তো যখন লিঙ্গ উত্থানের প্রয়োজন হয়, তখন ওই এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। এই নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে প্রসারিত করে দেয়, যাতে সেখানে দ্রুত রক্ত প্রবেশ করতে পারে। বুঝতে পারছি। এখন ধরুন, কারোর যদি ডায়াবেটিস থাকে, তার রক্তে তো অতিরিক্ত চিনি ঘুরে বেড়ায়। এই অতিরিক্ত চিনি অনেকটা মাইক্রোস্কোপিক কাচের টুকরোর মতো কাজ করে। বাপরে, কাছের টুকরো। হ্যাঁ, মানে এটা বছরের পর বছর ধরে ওই এন্ডোথেলিয়ামের গায়ে আঁচড় কাটতে থাকে, তাকে ড্যামেজ করে দেয়। আচ্ছা, তার মানে রক্তনালীর সেই ইলাস্টিসিটি বা প্রসারিত হওয়ার ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে। একদম। অন্যদিকে ধরুন উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল, এগুলো রক্তনালীর ভেতরে প্লাক বা চর্বির স্তর তৈরি করে। ফলে নালীগুলো সরু হয়ে যায়। এখন একটা সরু বা ড্যামেজড পাইপ দিয়ে তো আর পর্যাপ্ত রক্ত নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারবে না। তাই ইরেকশন হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। ঠিক ধরেছেন। এই পাইপ বা প্লাম্বিংয়ের মেকানিজমটা সত্যি দারুণ একটা লজিক। পাইপ দিয়ে খুব সুন্দরভাবে পানি প্রবাহিত হচ্ছে, কিন্তু হঠাৎ ডায়াবেটিস বা কোলেস্ট্রলের কারণে কোথাও ব্লক হয়ে গেল। ফলাফল, পুরো সিস্টেম অকেজো। এক্স্যাক্টলি। তবে এখানে সোর্সগুলো থেকে পাওয়া খুব স্বস্তিদায়ক একটা তথ্য আমি শেয়ার করতে চাই। এশিয়া অঞ্চলে পুরুষদের সাইজ বা লিঙ্গের গড় দৈর্ঘ্য নিয়ে একটা বিশাল অমূলক ভীতি কাজ করে। সোর্স বলছে এই গড় সাইজ মূলত 4 থেকে 5.5 ইঞ্চি, অর্থাৎ সাইজ নিয়ে অযথা যে দুশ্চিন্তাটা করা হয় সেটা একেবারেই ভিত্তিহীন। এই ভীতিটা মূলত তৈরি হয়েছে পর্নোগ্রাফি আর অবাস্তব মিডিয়া রিপ্রেজেন্টেশন থেকে।
আমরা যদি বায়োলজিক্যালি চিন্তা করি, মানুষের প্রজনন বা তৃপ্তিদায়ক যৌন জীবনের জন্য এই গড় আকারটাই সম্পূর্ণ পারফেক্ট। তাই নাকি? হ্যাঁ, কারণ নারীর যোনিপথের সবচেয়ে সংবেদনশীল স্নায়ুগুলো বা নার্ভ এন্ডিংগুলো ওই প্রথম কয়েক ইঞ্চিতেই থাকে। তাই মূল বিষয়টা সাইজ নয়, বরং ওই যে আপনি বললেন প্লাম্বিং সিস্টেম, মানে রক্ত সঞ্চালনটা ঠিকমতো কাজ করছে কিনা সেটাই আসল। কিন্তু এখানেই ওয়েবএমডির একটা তথ্য আমাকে রীতিমতো অবাক করেছে। রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য বা হার্টকে সুস্থ রাখার জন্য মানুষ যে ওষুধ খাচ্ছে, ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম বড় কারণ নাকি খোঁজ সেই ওষুধের বাক্সটাই। হ্যাঁ, এটা অনেকেই জানেন না। মানে সোর্স বলছে উচ্চ রক্তচাপের ওষুধ যেমন মেটোপ্রোলল, বিষণ্ণতা কাটানোর অ্যান্টিডিপ্রেসেন্ট যেমন প্রোজ্যাক, অ্যালার্জির ওষুধ বেনাড্রিল, এমনকি ব্যথানাশক ন্যাপ্রক্সেনও নাকি এই সমস্যা তৈরি করতে পারে। দাঁড়ান, আপনি কি বলছেন যে ওষুধটা হয়তো কারো জীবন বাঁচাচ্ছে, সেটাই তার যৌন ক্ষমতা কেড়ে নিচ্ছে? এটা কিভাবে সম্ভব? শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। মেকানিজমটা একটু খেয়াল করুন। উচ্চ রক্তচাপের ওষুধগুলোর কাজ কি? শরীরের রক্তচাপ কমিয়ে আনা, তাই তো? যাতে হার্টের উপর চাপ না পড়ে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এরেকশন বা লিঙ্গ উত্থানের জন্য তো ওই নির্দিষ্ট জায়গায় খুব তীব্র রক্তচাপ বা ব্লাড ফ্লো প্রয়োজন। ওষুধ যখন পুরো শরীরের ব্লাড প্রেশারটাই কমিয়ে দেয়, তখন ওই নির্দিষ্ট জায়গাতেও আর পর্যাপ্ত প্রেশার তৈরি হতে পারে না। ও আচ্ছা। আবার অ্যান্টিডিপ্রেসেন্ট বা বিষণ্ণতার ওষুধগুলোর কথা ধরুন। এগুলো মস্তিষ্কের সেরোটোনিন বা ডোপামিন লেভেল পরিবর্তন করে দেয়। ফলে মস্তিষ্ক থেকে যে সিগন্যালটা নার্ভের মাধ্যমে শরীরের নিচে যাওয়ার কথা, সেটা ব্লান্ট বা ভোঁতা হয়ে যায়। সিরিয়াসলি? এটা তো অনেকটা ছাদের ফুটো সারাতে গিয়ে বেসমেন্ট পানিতে ভাসিয়ে দেওয়ার মতো অবস্থা। তাহলে কি মানে কারোর এমন সমস্যা দেখা দিলে তার উচিত সাথে সাথে এই ধরনের ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেওয়া? কোনোভাবেই না। সোর্সগুলো এই জায়গাটায় খুব কড়া সতর্কতা দিয়েছে। হুট করে হার্টের বা প্রেশারের ওষুধ বন্ধ করলে কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে। সেটা তো আরও বিপদ। একদম। সমাধানটা হলো চিকিৎসকের সাথে খোলাখুলি কথা বলা। বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসক ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে দেন, অথবা এমন কোনো অল্টারনেটিভ ওষুধ দেন যেটার এই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর এর পাশাপাশি অ্যালকোহল বা নিকোটিন রক্তনালীকে যেভাবে সংকুচিত করে, সেটা তো বন্ধই করতেই হবে। তার মানে শরীরের প্লাম্বিং আর ওষুধের ব্যালেন্সটা খুব সাবধানে মেনটেন করতে হবে। আচ্ছা, কিন্তু ধরুন কারো শরীরের প্লাম্বিং সম্পূর্ণ ঠিক আছে, পাইপে কোনো ব্লক নেই, ডায়াবেটিস নেই, তিনি কোনো ওষুধও খাচ্ছেন না, কিন্তু যিনি এই সিস্টেমটা অপারেট করছেন তার মনে যদি কোনো কারণে প্রচণ্ড ভয় বা চাপ কাজ করে, তখন কি হবে? বা আপনার ভাষায় বলতে গেলে ওই বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের জগতে প্রবেশ করছে। প্রায় 10-20% ইরেকটাইল ডিসফাংশনের কারণ হল সম্পূর্ণ মানসিক। শুধু মানসিক? হ্যাঁ, স্ট্রেস, অপরাধবোধ, বিষণ্ণতা বা আত্মবিশ্বাসের অভাব এগুলো সরাসরি প্রভাব ফেলে। না, হাকিম ফরিদুজ্জামানের ভিডিওতে একটা খুব ইন্টারেস্টিং বিষয় উঠে এসেছে। উনি এটাকে বলেছেন সিচুয়েশনাল ইরেকটাইল ডিসফাংশন বা অবস্থাগত সমস্যা। মানে অনেকেই সকালে ঘুম থেকে উঠলে বা যখন একা থাকেন তখন স্বাভাবিক ইরেকশন অনুভব করেন, কিন্তু যেই তারা সঙ্গীর কাছে যান লিঙ্গ নরম হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? শারীরিকভাবে যখন সবকিছু নিখুঁত, তখন মস্তিষ্ক কিভাবে এই ফিজিক্যাল রেসপন্সকে পুরোপুরি বন্ধ করে দেয়? এর পেছনের নিউরোসায়েন্সটা দারুণ। যখন কেউ ভাবে আমি আজ পারব তো, বা সঙ্গীকে খুশি করার একটা মানসিক চাপ তৈরি হয়, তখন মস্তিষ্কের অ্যামিগডালা এই চাপটাকে একটা অস্তিত্বের সংকট বা বিপদের সংকেত হিসেবে ধরে নেয়। আচ্ছা। মস্তিষ্ক তো আর বোঝে না যে এটা একটা অন্তরঙ্গ মুহূর্ত। সে ভাবে সামনে হয়তো কোনো বাঘ দাঁড়িয়ে আছে। তখন মস্তিষ্ক থেকে কর্টিসল আর অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন রিলিজ হতে শুরু করে। বুঝতে পারছি। তার মানে শরীর তখন ওই ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়? একদম তাই। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায়। তখন বেঁচে থাকার তাগিদে শরীর হাত পায়ের পেশিতে রক্ত পাঠায় যাতে দৌড় দেয়া যায়, আর শরীরের ভেতরের দিকের রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে। মানে তখন আর প্রজননতন্ত্রের কথা ভাবার সময় নেই। ঠিক, প্রজননতন্ত্র তখন শরীরের কাছে একটা নন এসেনশিয়াল বা অপ্রয়োজনীয় ফাংশন। ফলে সেখানে রক্তপ্রবাহ একেবারেই বন্ধ হয়ে যায়। এটা তো একেবারে স্টেজ ফ্রাইট বা মঞ্চভীতির মতো।
মানে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো কেউ স্ক্রিপ্টের প্রতিটা লাইন নিখুঁতভাবে বলে যাচ্ছে, কিন্তু হাজারো দর্শকের সামনে স্টেজে উঠলেই হাত পা কাঁপতে শুরু করে, গলা শুকিয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর একটা তুলনা। কিন্তু মস্তিষ্কের এই অ্যালার্ম সিস্টেম, যা আসলে বিপদের সময় মানুষকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে, সেটাকে এমন একটা অন্তরঙ্গ মুহূর্তে কিভাবে বন্ধ করা যায়? এই অ্যালার্ম সিস্টেম বন্ধ করার একমাত্র উপায় হল নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করা বা প্যারাসিম্প্যাথেটিক স্টেটে ফিরিয়ে আনা। গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, আর সবচেয়ে বড় কথা হল নিজের মনের উপর থেকে আমাকে প্রমাণ করতেই হবে এই চাপটা সরিয়ে নেওয়া। রাইট। আর এই চাপের সাথে তো অন্য একজন মানুষও জড়িত, মানে সঙ্গী। যেহেতু এই পারফরম্যান্স অ্যাংজাইটি সঙ্গীর সামনেই তৈরি হয়, তাই তাকে বাদ দিয়ে তো এর সমাধান সম্ভব নয়। আমরা শুরুতেই ওই হেলদি মেল পোর্টালের যে বিশাল স্ট্যাটিস্টিক্সটার কথা বলছিলাম, এত সংখ্যক মানুষ যখন এই সমস্যায় ভোগেন, তখন অনেক সময় সঙ্গীরা কিন্তু নিজেদের দোষারোপ করতে শুরু করেন। হ্যাঁ, এটা খুব হয়। তারা ভাবেন হয়তো আমার প্রতি তার আর কোনো আকর্ষণ নেই, হয়তো আমার সৌন্দর্য কমে গেছে। এটা অত্যন্ত সাধারণ একটা রিয়াকশন, আর একই সাথে খুব দুঃখজনক। সঙ্গীর এই ভুল বোঝাবুঝি বা নীরব অভিমান সমস্যাটাকে আসলে আরও জটিল করে তোলে। তখন ওই মনের ভেতরের চাপটা বহুগুণ বেড়ে যায়। এই জায়গাটায় কমিউনিকেশন বা যোগাযোগের কোনো বিকল্প নেই। কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে মানে কিভাবে কথা বলা উচিত? সোর্সগুলো বলছে, বেডরুমে বা অন্তরঙ্গ মুহূর্তে যখন সমস্যাটা ঘটছে, ঠিক সেই মুহূর্তে এটা নিয়ে আলোচনা করা একেবারেই উচিত নয়। আচ্ছা, কেন? কারণ তখন দুজনেরই ইমোশন খুব হাই থাকে, সম্পূর্ণ অন্য কোনো সময়। যেমন ধরুন ড্রয়িং রুমে বসে কফি খাওয়ার সময়, বা দুজনে মিলে হয়তো হাঁটতে বেরিয়েছেন, তখন শান্তভাবে বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, কোনোভাবেই একে অপরকে দোষারোপ করা যাবে না। আমি সোর্সগুলো পড়তে গিয়ে একটা শব্দের ব্যবহার নিয়ে খুব চিন্তা করছিলাম। শব্দটা হলো পারফরম্যান্স। আমরা কথায় কথায় বলি পারফরম্যান্স অ্যাংজাইটি। সমাজ তো সবসময় পুরুষদের একটা অবাস্তব কর্পোরেট রোবট বানিয়ে রাখে। ঠিক বলেছেন। যেন যৌনতা একটা কর্পোরেট টার্গেট, যেখানে কোয়ার্টারলি গোল অ্যাচিভ করতে হবে, পারফর্ম করতে হবে। কথায় কথায় বলা হয় ম্যান আপ বা শক্ত হও। এই সামাজিক প্রোগ্রামিং বা বিষাক্ত পুরুষতন্ত্রের ধারণা থেকে বেরিয়ে এসে একজন মানুষ কিভাবে বুঝবেন যে এটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়? খুবই চমৎকার একটা পয়েন্ট তুলেছেন। এই যে ম্যান আপ ধারণাটি, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ক্ষতিকারক একটা সামাজিক চাপ। ধরুন কারো জ্বর হলো, সমাজ কি তাকে বলে ম্যান আপ এবং জ্বর কমিয়ে ফেলো? একদমই না। তো ইরেকটাইল ডিসফাংশনও ঠিক তেমনি একটা বায়োলজিক্যাল বা সাইকোলজিক্যাল মেডিকেল কন্ডিশন। এটা কোনোভাবেই একজন মানুষের পুরুষত্ব বা তার সক্ষমতার মাপকাঠি হতে পারে না। এই মানসিক ব্লকটা ভাঙার জন্য দুজনের একটা টিম হিসেবে কাজ করাটা খুব জরুরি। টিম হিসেবে কাজ করার জন্য সোর্সগুলো আসলে কি পরামর্শ দিচ্ছে? তারা বলছে যৌনতার বাইরেও একসাথে সময় কাটানো বা ইন্টিমেসি বাড়ানো প্রয়োজন। একসাথে রান্না করা, মুভি দেখা বা একে অপরের প্রশংসা করার মতো খুব সাধারণ কাজের মাধ্যমে কিন্তু মানসিক বন্ধন দৃঢ় হয়। এতে মনের ওপর থেকে ওই পারফর্ম করার চাপ কমে আর নার্ভাস সিস্টেম রিল্যাক্স হওয়ার সুযোগ পায়। দারুণ। তার মানে মনের চাপ কমানোর সাথে সাথে শরীরের ভেতরের মেকানিজমেও কিছু পজিটিভ পরিবর্তন আনা দরকার। কারণগুলো আর কথা বলার পদ্ধতি তো আমরা বুঝলাম। এবার দেখা যাক বিজ্ঞান বাস্তবে কি সমাধানের কথা বলছে। হ্যাঁ, সমাধানের দিকটাও খুব গুরুত্বপূর্ণ। আমি ডক্টর গুপ্তার আর্টিকেলটি দেখছিলাম। সেখানে নিউট্রিশন বা পুষ্টির দিক থেকে দারুণ কিছু মেকানিজম ব্যাখ্যা করা হয়েছে, বিশেষ করে ওমেগা-3 নিয়ে। সাধারণত আমরা জানি ওমেগা-3 হার্টের জন্য ভালো, কিন্তু এটা হরমোনের ক্ষেত্রে কিভাবে কাজ করে? এটা খুবই আকর্ষণীয় একটা প্রক্রিয়া। টেস্টোস্টেরন হলো পুরুষদের প্রধান সেক্স হরমোন। আর এই টেস্টোস্টেরন তৈরির মূল কাঁচামাল বা বিল্ডিং ব্লকটি কি জানেন? কি? কোলেস্টেরল। দাঁড়ান, কোলেস্টেরল। আমরা তো জানি কোলেস্টেরল মানেই খারাপ, যা হার্ট ব্লক করে দেয়। এখানেই ওমেগা-3 এর ম্যাজিক। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হলো গুড ফ্যাট বা ভালো কোলেস্টেরল। এটা অন্ডকোষ বা টেস্টিসের ভেতরে থাকা লেডিগ সেলগুলোকে, যেগুলো মূলত টেস্টোস্টেরন তৈরির কারখানা, সেগুলোকে অ্যাক্টিভেট করে। আচ্ছা। হ্যাঁ, এই গুড ফ্যাট শরীরের ক্ষতিকর কোলেস্টেরলকে হটিয়ে দিয়ে নিজেই টেস্টোস্টেরনে রূপান্তরিত হয়। পাশাপাশি এটা ওই রক্তনালীর ভেতরের এন্ডোথেলিয়ামের প্রদাহ কমায় আর কর্টিসল বা স্ট্রেস হরমোনকেও কমিয়ে দেয়। সামুদ্রিক মাছ, আখরোট, চিয়াসিড আর ফ্ল্যাক্সিড হল এই ওমেগা-3 এর দারুণ উৎস। তবে সোনালী নিউজের একটা আর্টিকেলে ডায়েট নিয়ে একটা সতর্কবার্তাও দেয়া আছে।
সেখানে সয়াবিন বা সোয়া জাতীয় খাবার এড়িয়ে চলতে বলা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে যে সোয়া প্রোডাক্টে ফাইটোইস্ট্রোজেন বা ইস্ট্রোজেন লাইক উপাদান থাকে, যা বেশি মাত্রায় গ্রহণ করলে পুরুষদের টেস্টোস্টেরন কমে গিয়ে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হতে পারে। এটা খেয়াল রাখা জরুরি। আচ্ছা, পুষ্টির মাধ্যমে রক্তনালী আর হরমোন তো ঠিক হলো। এবার একটু ব্যায়ামের কথায় আসি। ক্লিভল্যান্ড ক্লিনিক বলছে পুরুষদের জন্য নাকি কেগেল এক্সারসাইজ অত্যন্ত উপকারী। আমার তো ধারণা ছিল কেগেল শুধু নারীদের জন্য বা প্রেগন্যান্সির পরে করতে হয়। এটা খুব সাধারণ একটা ভ্রান্ত ধারণা। পুরুষদের শরীরের ভেতরেও একটা পেলভিক ফ্লোর পেশি থাকে যার নাম বাল্বোস্পঞ্জিওসাস পেশি। এই পেশিটা প্রস্টেট গ্ল্যান্ডের চারপাশ দিয়ে গিয়ে একদম লিঙ্গের গোড়া পর্যন্ত বিস্তৃত। আচ্ছা। যখন ইরেকশন হয় তখন এই পেশিটা একটা ভালভ বা সুইচের মতো কাজ করে, ওই জায়গায় রক্ত ধরে রাখে। কেগেল এক্সারসাইজ মূলত এই পেশিটাকেই মজবুত করে। এটা শুধু ইরেকশন নয়, ইজাকুলেশন বা বীর্যপাত কন্ট্রোল করতেও ভীষণ সাহায্য করে। কিন্তু একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করি। ধরুন জিমে গিয়ে ডাম্বেল তুললে তো বাইসেপ শক্ত হয়, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি। কিন্তু শরীরের ভেতরের এই পেলভিক ফ্লোর মাসলকে আলাদা করে আইসোলেট বা সংকুচিত করা তো বেশ কঠিন কাজ। দেখা যায় অনেকেই বুঝতে না পেরে পেটের বা নিতম্বের পেশি চেপে বসে থাকে। এটা সঠিক উপায় কি? সঠিক উপায়টা আসলে খুবই সহজ। সোর্সগুলো বলছে প্রস্রাব করার সময় মাঝপথে প্রবাহ থামিয়ে দেওয়ার চেষ্টা করলে যে পেশিটিতে টান পড়ে সেটাই হলো পেলভিক ফ্লোর পেশি। আচ্ছা, মানে ইউরিনারি ফ্লোটা আটকে দেওয়াই হলো পেশিটা চিনে নেওয়ার উপায়। হ্যাঁ, তবে খুব সতর্ক থাকতে হবে। প্রস্রাব করার সময় নিয়মিত এই ব্যায়াম করা কিন্তু একেবারেই উচিত নয়। এতে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে। ও, শুধু চিনে নেওয়ার জন্য এটা করতে হবে? এক্স্যাক্টলি। পেশিটা চিনে নেওয়ার পর বসে বা শুয়ে অন্যান্য পেশি মানে উরু বা পেট শিথিল রেখে শুধু ওই নির্দিষ্ট পেশিটা 5 সেকেন্ড সংকুচিত করে ধরে রাখতে হবে, তারপর ছেড়ে দিতে হবে। এভাবে দিনে 3 বার 10টা করে রেপস বা পুনরাবৃত্তি করা যেতে পারে। তবে হ্যাঁ, কারো যদি ক্যাথেটার পরা থাকে তবে এটা করা সম্পূর্ণ নিষেধ। ব্যাপারটা তাহলে এমন দাঁড়াচ্ছে যে ওমেগা 3 আপনার রক্তনালীর ড্যামেজ সারিয়ে তুলছে আর টেস্টোস্টেরন বাড়াচ্ছে, আর কেগেল এক্সারসাইজ সেই রক্ত ধরে রাখার পেশিকে মজবুত করে পুরো প্লাম্বিং সিস্টেমের ক্যাপাসিটি বাড়িয়ে দিচ্ছে। খুবই লজিক্যাল। একদম তাই। আচ্ছা, ডায়েট আর ব্যায়ামের পাশাপাশি সোর্সেসগুলোতে আমি কিছু অল্টারনেটিভ বা বিকল্প অপশনের কথাও দেখেছি। গ্লোবাল হোমিও সেন্টার এবং সোনালি নিউজে দাবি করা হয়েছে যে কিছু হোমিওপ্যাথিক ওষুধ যেমন অ্যাগনাস কাস্টাস বা নাক্স ভূমিকা মানসিক চাপ থেকে তৈরি হওয়া এরেকটাইল ডিসফাংশনে কাজ করতে পারে। এছাড়া আয়ুর্বেদিক বা ভেষজ প্রোডাক্ট হিসেবে নাইট কিংয়ের কথাও বলা হয়েছে। তবে এগুলো যেহেতু সোর্সের নিজস্ব দাবি, আমরা এর সায়েন্টিফিক ক্লিনিক্যাল ট্রায়ালের তর্কে না গিয়ে বরং এটাই বলতে পারি যে এগুলো চিকিৎসার একটা ধারা হিসেবে সমাজে প্রচলিত আছে। ঠিক বলেছেন। আমাদের উদ্দেশ্য সোর্সগুলোকে নিরপেক্ষভাবে তুলে ধরা। তবে একটা বিষয়ে সবসময় মনে রাখতে হবে, যে কোনো বিকল্প চিকিৎসা বা ভেষজ উপাদান সেবনের আগেও একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু অত্যাবশ্যক। অবশ্যই। কারণ ইন্টারনেটে দেখে বা কারো কাছে শুনে কোনো কিছু সেবন করলে সেটা শরীরের লিভার বা কিডনির উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। একেবারেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে ডাক্তারি করাটা হিতে বিপরীত হতে পারে। আজকের এই পুরো আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, সঠিক জ্ঞান এবং মেকানিজমটা জানা থাকাই হলো সবচেয়ে বড় শক্তি। এটা মানসিক স্ট্রেস থেকেই হোক, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই হোক, অথবা ডায়াবেটিসের কারণেই হোক, যখন কেউ বুঝতে পারে তার শরীরের ভেতরে আসলে কি মেকানিজম কাজ করছে, তখনই বিষয় নিয়ে থাকা অহেতুক লজ্জা, অপরাধবোধ বা শঙ্কা অনেকটাই কেটে যায়। অবশ্যই। যখন কেউ জানে যে তার সমস্যাটি কোনো জাদুকরী বা রহস্যময় কিছু নয়, বরং একটা লজিক্যাল শারীরিক বা মানসিক প্রক্রিয়া, তখন সে অবৈজ্ঞানিক কুসংস্কারের দিকে না গিয়ে সঠিক চিকিৎসা ও সমাধানের দিকে এগোতে পারে। ঠিক তাই। আর এই বিজ্ঞান আর লজিকের সূত্র ধরেই সবশেষে একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। আজকে আমরা দেখলাম যে ওমেগা 3 এর মতো সাধারণ ফ্যাট, হরমোনের খুব সাধারণ মেকানিজম এবং কিছু সাধারণ পেলভিক ব্যায়াম আমাদের শারীরিক সক্ষমতাকে এত গভীরভাবে পরিবর্তন করতে পারে। তাহলে কি আমাদের আধুনিক দিনের এই ডেস্কে বসে থাকার অভ্যাস, ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা
আর ফাস্ট ফুড বা প্রক্রিয়াজাত খাবারের সংস্কৃতি বিশ্বব্যাপী পুরুষদের যৌন স্বাস্থ্য অবনতির পেছনের আসল মহামারী? আমরা কি আধুনিকতার মোড়কে আমাদের শরীরের এই মৌলিক প্লাম্বিং এবং ওয়্যারিং মেকানিজমকে দিনের পর দিন অবহেলা করে চলছি? যাদের মনে এই প্রশ্নটা জাগছে তারা বিষয়টা নিয়ে একটু ভাববেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে এইভাবেই তথ্যবহুল আড্ডায় ফিরে আসব।